আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড 1442 এর একটি লাইভে আপনাদের স্বাগতম। সম্ভবত আমার যদি ভুল না হয় আজকের আলোচনাটা দ্বিতীয় লাইভ বলা যায়। এর আগে আমাদের মাঝে বেশ পরিচিত একজন লেখক উস্তাদ শামসুল আরিফিন একটা লাইভ করেছিলেন। তো আজকে অল্প সময় আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য আসা। তো আজকের টপিক এর আলোচনা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে সম্মানিত শ্রোতা বন্ধুদেরকে জানাতে চাই, অডিও যদি স্পষ্ট আপনারা শুনতে পান আমাকে কাইন্ডলি একটু মেসেজ দিয়ে জানান। দ্বিতীয়ত আপনারা প্রত্যেকে ওয়ালে এই আলোচনাটা শেয়ার করতে পারেন যদি উপকারী মনে করেন। আপনাদের ছোট ভাই বোনদেরও ইনশাআল্লাহ আলোচনাটা উপকারে আসবে বলে মনে করি। অডিও যদি স্পষ্ট শুনতে পারেন আমাকে একটু জানান, কেউ একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত শ্রোতা বন্ধুদের থেকে আমরা রেসপন্স পেয়েছি যে অডিও ক্লিয়ার আসছে। তো আমরা দুঃখিত, আমার মনে হয় একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, মানে ইন্টারনেটের প্রবলেম পসিবলি। আমরা আরেকটু অপেক্ষা করব আমাদের শ্রোতা বন্ধুদের সবার আসার জন্য। এর আগে আমি একটু কমেন্টগুলো দেখতে চাই। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। অনেকে বললেন যে অডিও ক্লিয়ার আসছে কিন্তু স্পিকারটা একটু কম। আসলে আমরা মনে হয় যদি হেডফোন দিয়ে শুনি এবং সাউন্ডটা বাড়িয়ে নিই তাহলে আশা করি সমস্যার সমাধান হবে। নাইম ভাই একটি অভিযোগ করছেন, আশা করি গ্রুপের মডারেটর এবং সঞ্চালক যারা আছেন তারা বিষয়টা একটু দেখবেন, লাইভের বিষয়ে আর কি। আচ্ছা, তো আপনারা যারা যারা হেডফোন ব্যবহার করেন এবং সাউন্ডটা বাড়িয়ে দিন। আমরা এবার কিন্তু আলোচনায় প্রবেশ করব, মূল আলোচনায়। সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বনাম প্রাচ্যবাদী বয়ান। তার মানে এখানে কিন্তু স্বাভাবিকভাবে একটা নতুন টার্ম আমরা শিখতে পারছি, সেটা হচ্ছে প্রাচ্যবাদী বা প্রাচ্যবাদ। এই জিনিসটা কি সেটা তাহলে আমাদের একটু জানা দরকার। অনেকে বলছেন সাউন্ড লো, অনেকে বলছেন স্পষ্ট শোনা যাচ্ছে। যাদের সাউন্ড লো আসছে আপনারা অনুগ্রহপূর্বক এই ইয়ারফোন ব্যবহার করুন এবং সাউন্ডটা বাড়িয়ে নিন ইনশাল্লাহ। আমিও চেষ্টা করব জোরে বলার ইনশাল্লাহ। জি, তো তার মানে আমাদের আজকের আলোচনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাচ্যবাদী বয়ান যে কথাটা এসেছে সেটার জন্য তাহলে আগে আমাদের বুঝতে হবে যে প্রাচ্যবাদ এই জিনিসটা কি। আপনারা যদি এটার ইংরেজি মূল শব্দটা দেখেন দেখবেন এই যে এটাকে বলা হয় ওরিয়েন্টালিজম। তার মানে এই শব্দটার দুইটা পার্ট, একটা ওরিয়েন্টাল আর একটা ইজম। ওরিয়েন্টাল বলতে সাধারণত যে আমাদের এশিয়ার রিজিয়ন বা এলাকা সেটাকে বোঝানো হয়, আর ওরিয়েন্টালিজম হচ্ছে পশ্চিমের যে তাত্ত্বিক কাঠামো, দৃষ্টিভঙ্গি, দর্শন এগুলোর বিচারে যারা ওরিয়েন্টাল রিজিয়নকে এশিয়ার রিজিয়নের বিভিন্ন দিক গবেষণা করেন তাদেরকে সহজ ভাষায় আমরা প্রাচ্যবাদী বলতে পারি। এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা বিষয় আমরা একটু চিন্তা করতে পারি, সেটা হচ্ছে প্রাচ্যবাদীর আলোচনা যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু ব্রিফ। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু বেসিক্যালি দুই রকম, একটা জাতীয় শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা কওমি শিক্ষা ব্যবস্থা বলি, আরেকটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যেটাকে অনেকে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলে বা আমরা জেনারেল লাইন বলি আর কি। তো স্বাভাবিকভাবে এই দুটো শিক্ষা ব্যবস্থার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন।
আপনারা দেখবেন যখন একটি সাম্রাজ্য যারা ছড়িয়ে দেয়, সাম্রাজ্যবাদীরা, তখন তারা কোনো একটা এলাকা যখন দখল করে, তখন কিন্তু শুধু বলের জোরে একটা লম্বা সময় কিন্তু মানুষকে কি করা যায় না, দমিয়ে রাখা যায় না বা শাসন করা যায় না। স্বাভাবিকভাবেই যে এলাকাতে তারা দখল করেছে সেই এলাকার মানুষের ভিতরে কিছু সাংস্কৃতিক বদল আনতে হয়। অর্থাৎ ঔপনিবেশী বা কলোনিয়াল যে শক্তি, তারা শুধু ক্ষমতা দখল করলেই টিকতে পারে না, বরং ওই এলাকার মানুষের ভিতরে সাংস্কৃতিক বদল আনতে হয়। অর্থাৎ ওই এলাকার মানুষের ভিতরে একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা উপনিবেশী শক্তির শাসনকে আধুনিকতা প্রগতি বলে মেনে নিবে। ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষার উদ্দেশ্য বলা যায় অনেকটা এমনই ছিল। তো সেই বিস্তারিত ইতিহাস হয়তো যারা এই বিষয়ে আরও ভালো জানেন তারা আরও ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন। আমি আসলে অল্প জানি এবং আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বলছি ততটুকুই। তার মানে আমরা এতক্ষণ ধরে বুঝতে পারলাম যে আমাদের পৃথিবীকে মোটা দাগে প্রাচ্য পাশ্চাত্য দুই ভাগে ভাগ করা হচ্ছে। তো পাশ্চাত্যের দর্শন, চিন্তা, দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রাচ্যের বিষয়াশয় গবেষণা করাকেই বলা হয় ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটার প্রাসঙ্গিকতা কি আমাদের কাছে? প্রাসঙ্গিকতা অনেক, কারণ আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কওমি বা জাতীয় শিক্ষার একটা পাশ্চাত্য শিক্ষা। অর্থাৎ আমরা জেনারেল শিক্ষায় যা শিখি আমরা এক্সপ্লিসিটলি বা ইমপ্লিসিটলি, অর্থাৎ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা পশ্চিমা কাঠামোতে দুনিয়া দেখতে শিখি। এই কারণে যেটা হয় যে আমরা কেন জানি তাদের ঔপনিবেশী বা কলোনিয়াল চিন্তাভাবনা, পক্ষপাত দুষ্ট চিন্তাভাবনাকে নিরপেক্ষ মনে করে বসি। আপনি দেখবেন আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, পশ্চিম কিছু বললে সেটাকে আমরা কেন জানি খুব দ্রুত মেনে নেই। সেটা আমাদের কাছে প্রগতি বা আধুনিকতার সংজ্ঞা বা মানদণ্ডে পরিণত হয়। আমরা সেই বয়ানটাকে কী করি না, চ্যালেঞ্জ করি না। এই জিনিসটাই ঔপনিবেশী শক্তি এবং কলোনিয়াল শক্তি চেয়েছিল, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু বলা যায় যে এই প্রাচ্যবিদ্যার সূচনা। আপনারা অনেকে যারা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ পড়েছেন, আপনাদেরকে পিকে হিট্টির একটা বই পড়তে হয়, দ্য হিস্ট্রি অফ আরবস বা আরব জাতির ইতিহাস। আপনারা ওই যে বইটা হিস্ট্রি অফ আরবস, এটা যদি পড়েন তাহলে দেখবেন সেখানে পিকে হিট্টি সাহেব উনি আলোচনা করেছেন যে এই প্রাচ্যবিদ্যার অরিজিনটা কোথায়, সেইটা উনি আলোচনা করতে গিয়ে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় বলেছেন, যেই বিষয়টা আমাদের সবার জানা জরুরি। তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাচ্যকে নিয়ে পাশ্চাত্যের যে অধ্যয়ন বা প্রাচ্যবিদ্যা, এটা একটা পক্ষপাত দুষ্ট, অনেক ক্ষেত্রে উপনিবেশী বা কলোনিয়াল মানসিকতা থেকে শুরু হওয়া। পিকে হিট্টি তার বইয়ের 666 পৃষ্ঠায় একটা ইন্টারেস্টিং বিষয় বলেছেন। সেটা হচ্ছে এই প্রাচ্যবিদ্যার যে সূচনা, এটা মূলত বুদ্ধিবৃত্তিক পর্যায়ে ইসলামকে মোকাবেলা করার জন্য হয়। সেই সময়টা ছিল ক্রুসেডের কাল। তো এই ক্রুসেডের কালে শুধু তো তলোয়ার দিয়ে মানুষকে আপনি দমাইতে পারবেন না। মানুষকে দমাইতে হলে কী করতে হবে? কালচারাল অ্যাগ্রেশন চালাইতে হবে। তো সেই জন্য ওই সময়ে আপনার ক্যাটালনিয়ার একজন রেসিডেন্ট ছিলেন, ওনার নাম ছিল রেমন লাল। ইন্টারেস্টিং বিষয়, রেমন লালের কথা আমি পরবর্তীতে আমাদের অ্যানেস্থেসিওলজি, মানে আপনার যে রোগীকে সার্জারি করার আগে যে অজ্ঞান করা হয় আর কি, ওইটার যে বিদ্যা অ্যানেস্থেসিওলজি, ওইখানে এক স্যারের কাছে শুনতেছিলাম, উনি মূলত মেডিকেল সায়েন্সের হিস্ট্রি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন, তখন রেমন লালের নাম আসে নিবে। তো রেমন লাল উনি বলেন যে দেখেন, প্রাচ্যবিদ্যাটাকে আমাদের নতুন একটা ক্রুসেড হিসেবে শুরু করতে হবে। ইট ইজ কল্ড প্যাসিফিক ক্রুসেড। নামটা খেয়াল করেন, প্যাসিফিক ক্রুসেড। প্যাসিফিক রিজিয়ন তো আমরা জানি, আমাদের যে রিজিয়নটাকে আমরা বুঝাই। তো প্যাসিফিক ক্রুসেড হিসেবে এই প্রাচ্যবিদ্যাটা শুরু করতে হবে, রাইট? সো আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারি, বা আমাদেরকে নিয়ে পশ্চিমের অনুধাবন বা আমাদেরকে নিয়ে পশ্চিমের দৃষ্টিভঙ্গিটা কিন্তু কোনো নিরপেক্ষ, নির্মোহ, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি না, বরং তাদের দর্শন, তাদের সাম্রাজ্যকে এক্সটেনশন করা কূটনৈতিক, সামরিক, সাংস্কৃতিক পর্যায়ে সেটাকে আনার জন্য কিন্তু আমরা বলতে পারি প্রাচ্যবিদ্যার সূচনা হয়েছে, এবং এখনও সেটা কিন্তু ডমিনেন্ট। হ্যাঁ, এই বিষয়ে সবচেয়ে মেজর ওয়ার্ক যার বলা হয়, একজন ফিলিস্তিন অরিজিন এর ওয়েস্টার্ন থিঙ্কার, লিবারাল থিঙ্কার, এডওয়ার্ড ডব্লিউ সাইদ। ওনার একটা বই রয়েছে ওরিয়েন্টালিজম নামে, বাংলা অনুবাদ করেছেন একজন বামধারার সাংবাদিক। তো ওরিয়েন্টালিজম যে বইটা, সেই বইতে স্বাভাবিকভাবেই যেটা হয়, ওই বইটা পাবলিশ হওয়ার পরেই বেশ
পড়ে যায়, সারা পড়ে যায় যে উনি এতদিন ধরে আমরা ভাবতাম পশ্চিম আমাদের যা বলে সেটা বস্তুনিষ্ঠ নির্মোহ দৃষ্টিভঙ্গি থেকে বলে, কিন্তু এখন শুনতেছি যে না, আসলে ব্যাপারটা অন্যরকম। তো ওই কথাটাই কিন্তু এডওয়ার্ড সাইদ তার অনেক বড় বই, বেশ আলোচিত বই, সেখানে উনি কিন্তু বলেছেন যে প্রাচ্যবিদ্যা যেটা বলে সেটা হচ্ছে প্রাচ্য বিষয়ে পাশ্চাত্য থেকে তৈরি করা কিছু ধারণা, মানে এই ধারণাগুলো প্রাচ্য থেকে আসা না, পাশ্চাত্য ঠিক করে নিবে এই ধারণাগুলো কীরকম হবে। কারণ তারা মনে করে প্রাচ্য তো সাবঅল্টার্ন, ওরা তো কথা বলতে পারে না, ওদের কথা আমাদের বলতে হবে, ওদের কথা আমাদের বলতে হবে। এই জন্য দেখবেন আমাদের এই যে আপনার বিভিন্ন ভাষা সোসাইটি, হ্যাঁ, বাংলা ভাষার ব্যাকরণ থেকে শুরু করে এশিয়াটিক সোসাইটি, এগুলো কিন্তু সব সাহেবদের তৈরি করা। এটা তাদের প্রাচ্যকে ধর্মের মানে তাদের লাইনে নিয়ে আসার জন্য তৈরি করা। সাইদের বক্তব্য স্পষ্ট। সাইদ বলেছেন প্রাচ্য ব্যবসা মানে প্রাচ্যবিদ্যা আর কি, তো এটা প্রাচ্য সম্পর্কে আমাদের সত্য জ্ঞান দেয় না, এই কথা সত্য। এবং আমাদের বর্তমান বাংলাদেশের একজন সেকুলার অধ্যাপক বর্তমান সময়ে যিনি একটু আলোচনায় এসেছেন, ডক্টর সলিমুল্লাহ, উনি এই বইটা রিভিউ করতে গিয়েও সাইদের সাথে একমত হয়েছেন যে প্রাচ্যবিদ্যা প্রাচ্য সম্পর্কে আমাদের সত্য জ্ঞান দেয় না, বরং কোন মানসিকতা থেকে প্রাচ্যবিদ্যার চর্চা হয়। সাইদ বলছেন যে ধর্ম ইসলাম, জাতি আরব, এরা হচ্ছে হীন, এরা আমাদের হচ্ছে লোয়ার ক্লাস, এদের কথা বলার ক্ষমতা নাই, এদেরকে যদি আমি এদের জানতে হবে, এদের জয় করতে হবে। সুতরাং এই জানা আর জয়ের বাসনাটাই প্রাচ্যবিদ্যা। ডক্টর সলিমুল্লাহ প্রশ্ন করেছিলেন, এই যে বাসনা, এটাকে যদি আমরা বস্তু নিরপেক্ষ বিজ্ঞান জ্ঞানে পূজা করি তাহলে কি আমরা ভুল করছি না? জি, আমরা ভুল করছি, অবশ্যই ভুল করছি। কিন্তু স্বাভাবিকভাবে সুশীল প্রগতিশীল বলয়ে এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে তারা, আপনারা দেখবেন যে বর্তমানে ইসলামের এগেন্সটে যে সমস্ত অ্যাটাকগুলো আসে, এগুলো সবই কিন্তু প্রাচ্যবাদী বয়ান থেকে ধার করা। যে সমস্ত অভিযোগ ইসলামোফোবসরা করেন সবই প্রাচ্যবাদী বয়ান থেকে ধার করা। তো এই জন্য এই বিষয়টা আমাদের বোঝা জরুরি। সেটা হচ্ছে প্রাচ্যবাদী বয়ান, এটা হচ্ছে একটা পক্ষপাত দুষ্ট আধিপত্যবাদী একটা বয়ান। আপনারা এই বিষয়ে বিস্তারিত যদি পড়তে চান, এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম পড়তে পারেন। কোনো একজন বইটা সম্পর্কে ভালো মতো পড়াশোনা করেছেন এমন কেউ এর সাথে নিয়ে পড়লে মনে হয় একটু বেটার হবে, কারণ বইটা একটু হাই লেভেলের অন্তত আমার মনে হয়েছে। তো এই পয়েন্টটা আমাদের দুইটা পয়েন্টের পরে আমরা আসবো যে এটা আমার লাইফে, এই অনুধাবনটা আমার লাইফে কীভাবে বেনিফিশিয়াল হয়েছে, উপকারী হয়েছে। ইন্টারেস্টিং বিষয়, আমি যদিও আই হ্যাভ কাম ফ্রম সো কল মুসলিম ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমার জন্ম হিসেবে মুসলিম পরিবারে বড় হওয়া অ্যাটলিস্ট, তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে ইন্টারেস্টিং বিষয়, আমার ফার্স্ট যে বায়োগ্রাফিটা পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা ছিল একজন প্রাচ্যবিদের লেখা। ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য শিক্ষা যেটাকে বলে। তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমার কাছে ইংরেজি অনেক বেশি অ্যাক্সেসিবল রাদার দেন আরবির চেয়ে। যার কারণে প্রথম যে বইটা আমি পড়ি সেটা ছিল একজন প্রাচ্যবিদের লেখা, এবং আলহামদুলিল্লাহ বইটা মানে প্রাচ্যবিদ্যার লম্বা সময়ের যে বিদ্বেষের ইতিহাস, এই ইতিহাসের ভিতরে একটা ব্যতিক্রমী বই ছিল। আমার অজান্তেই সেই বইটা আমার মানে হাতে আসে। তো স্বাভাবিকভাবেই ওই বইটা আমার উপর অনেক প্রভাব ফেলে, কিন্তু বইয়ের কিছু কিছু বিষয়ের সাথে আমার খটকা থেকে যায়। তবু আমি বলবো বইটা প্রাচ্যবিদ্যার ইতিহাস যারা জানেন, প্রাচ্যবিদ্যার ব্যাকগ্রাউন্ড যারা জানেন, তারা যদি ওই বইটাকে দেখেন, অবশ্যই বইটাকে তারা অনেক ক্ষেত্রে প্রশংসা করবেন যে হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ। পশ্চিমে ইসলামের বিরুদ্ধে যে লম্বা সময় একটা বিদ্বেষসূচক দৃষ্টিভঙ্গি, তো এই দৃষ্টিভঙ্গিটার থেকে বেরিয়ে আসার একটা প্রথম পদক্ষেপ হিসেবে আমরা চিন্তা করতে পারি কোনো অমুসলিমের লেখা। তো কিন্তু এর সাথে আরও কিছু বিষয় রয়েছে যেগুলা, যেহেতু লেখক ছিলেন ঐতিহাসিক দর্শনের কিছু বিষয় উনি গোলমাল পাকিয়ে ফেলছেন, যেগুলা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেগুলো ডিল করা যায়। বাট এটা আমি এই কারণে বললাম, যেহেতু আমাদের শিক্ষাটাই পাশ্চাত্য আধিপত্যবাদী উপনিবেশী, ফলে আমরা কিন্তু অলরেডি তাদের কাছে একটা মানসিক, বলতে গেলে দাসত্ব হয়ে যায় আমাদের ভিতরে, মাথা দিয়ে রাখছি আর কি, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো এই বিষয়টা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা দেখবো যে না, পশ্চিম যাই বলে সেটাকে গ্রহণ করার একটা মানসিকতা রয়েছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে কিছু লিবারেল অ্যাক্টিভিস্ট রয়েছেন, যারা ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে যে মেথোডোলজি বা একাডেমিক পয়েন্ট অফ ভিউ, সেটা বাদ দিয়ে কয়েকটা অংশ নেবেন এবং নিজের মতো ব্যাখ্যা করবেন।
তারা ইংলিশে কিছু কথা বলবেন, স্যুটটাই পরবেন বা হয়তো মুখে দাড়ি থাকবে না, ক্লিন শেভ থাকবেন, অথবা থাকতেও পারে। কিন্তু কথার প্যাটার্নটা এরকম হবে যাতে করে আপনাকে তারা খুব কনভিন্স করার চেষ্টা করবেন যে ইয়েস আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং অ্যান্ড আই নো দিস ইজ দ্য কেস। আমি জানি এটা এরকম হইতে হবে, হুজুররা সব ভুল। এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটাও এনগ্রেইনড ইন ওরিয়েন্টালিজম, এই মেন্টালিটি এনগ্রেইনড একটা প্রবৃত্তিতে যে সামহাও আমাকে ইসলামকে পাশ্চাত্যের চিন্তার ফ্রেমওয়ার্কে ঢোকাতে হবে। বাট ফান্ডামেন্টালি দুইটা হচ্ছে ডিফারেন্ট। ফান্ডামেন্টালি এই দুইটার ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড ভিউ, বেসিস, প্রিসাপোজিশন, এভরিথিং ইজ ডিফারেন্ট। দ্যাট ইজ ওয়াই এই বিষয়টা যখন আমরা বুঝবো তখন পশ্চিম থেকে যত যাই কিছু আসবে সেগুলোকে আমরা চোখ বন্ধ করে গ্রহণ করবো না। আমরা দেখবো যে তাদের নিজস্ব অ্যাসাম্পশন আছে, নিজস্ব বায়াস আছে। দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু অ্যানালাইজ ইট, ক্রিটিসাইজ ইট, ডেফিনেটলি ইনসাফের সাথে। এখন আমাদের সংস্কৃতির ক্ষেত্রে পাশ্চাত্যবাদী বয়ানের ভূমিকা কী? এই ভূমিকা আসলে যদি বলতে যাই এটা শেষ হবে না, এত বড় আলোচনা। রিসেন্টলি আমি আমার দ্বিতীয় বই অবিশ্বাসী কাঠগড়াই এর নিউলি রিভাইজড এডিশনের কাজ করছি। তো তখন আমার পার্টিকুলার কিছু টপিক নিয়ে পড়াশোনা করা লেগেছে, গত 5-6 মাস ধরে আমি পড়ছি। তো বেশ কিছু বই আলহামদুলিল্লাহ পড়া হয়েছে। তো এর ভিতরে একটা এক্সাম্পল আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে লিবারালিজম বা উদারনীতিবাদ বলে একটা টার্ম আমরা সমাজে শুনি। সুশীল প্রগতিশীল যাদের বলা হয় তাদের বেদবাক্য লিবারালিজম। আমার মনে হয় এটার অনুবাদ ডক্টর সলিমুল্লাহ যেভাবে করেছেন স্বাধীনতা ব্যবসা, এই অনুবাদটাই আমার মনে হয় উত্তম। তারা বলেন ধর্ম ব্যবসা, আমরা বলবো স্বাধীনতা ব্যবসা বা লিবারালিজম। তো এই যে লিবারাল পয়েন্ট অফ ভিউ, এই পয়েন্ট অফ ভিউটাকে পশ্চিম থেকে আমদানি করে আমাদের উপরে ইম্পোজ করা হচ্ছে অনেকটা সাম্রাজ্যবাদী মানসিকতায়। তো এইটার প্রবলেমটা কি? আমাদের যে কালচার, ইসলামিক কালচার, এর সাথে লিবারাল কালচার ফান্ডামেন্টাল ডিফারেন্সটা কোথায়? ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে ফিলসফিতে, ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে প্রিন্সিপালে। কিন্তু আমরা যেটা করছি, আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি না। আমরা যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, পাশ্চাত্য যে অধীনতা আমাদের মগজে গেঁথে আছে, সেটাকেই আমরা গ্রহণ করে হয় গা ভাসিয়ে দিচ্ছি অথবা হীনমন্যতায় ভুগছি। কিন্তু আমরা কেউ কিন্তু লিবারালিজমের আইডিয়াটাকে চ্যালেঞ্জ করছি না। কিন্তু আমরা যখন চ্যালেঞ্জ করতে শুরু করবো, আমরা দেখব যে সমস্ত অভিযোগ সুশীল প্রগতিশীল মহল থেকে ধর্মের বিরুদ্ধে করা হয়, প্রত্যেকটা অভিযোগই লিবারালিজম বা স্বাধীনতা ব্যবসার এগেন্সটে চলে আসে। যেমন সহিংসতার বিষয়ে আপনি চিন্তা করেন, ব্যক্তির স্বাধীনতা অধিকার হরণের ব্যাপারে আপনি চিন্তা করেন, উপনিবেশবাদের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, অথবা সামাজিক ক্ষতির ব্যাপার চিন্তা করেন। প্রতিটা পয়েন্টে কিন্তু আলোচনা করা যায়। ওয়েস্টার্ন একাডেমিতে আলোচনাগুলো কিন্তু রয়েছে। যদিও দুঃখের বিষয় আমাদের দেশের এই সুশীলতা প্রগতিশীলতা বড় অদ্ভুত, কি পশ্চিমে যেসব বিষয়ে মোটামুটি ডাস্টবিনে থাকে সেগুলো আমাদের এখানে চল পায়, ওদের এখানে ক্রিটিক্যাল অ্যানালিসিস তাও হয়। তো এনিওয়ে, এই জন্য আমাদের যেটা আমার ব্যক্তিগত অনুধাবন, তো আমি যখন আল্লাহ রসুলের বায়োগ্রাফি বা সিরাত মানে জীবনী পড়তে যাই, তখন মূলত দেখি যে আমার যেটা করা হচ্ছে যে আমার কিন্তু বই ঘাটতে হচ্ছে অনেক, রাইট? আমাকে বাংলা বই পড়তে হচ্ছে, অ্যারবিক তো আমি পড়তে পারি না, মানে জাস্ট রিড করতে পারি, অল্প বুঝি। ইংলিশ ঘাটতে হচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে আমি ভিন্ন একটা ন্যারেটিভ পাচ্ছি সেখানে। আর তখন আমি খোঁজা শুরু করলাম যে তাহলে ন্যারেটিভটা কেন? কারণ ইতিহাসের ঘটনা তো সেম। গ্র্যাজুয়ালি যখন আলহামদুলিল্লাহ আমার কিছুটা ম্যাচুরিটি আসে আর কি বলবো, তখন আমি বুঝতে পারি যে না, বেসিক্যালি আমাকে পশ্চিমে ইসলামের যে অধ্যয়নটা, এটা একটা নির্দিষ্ট ঐতিহাসিক এবং দার্শনিক কাঠামোর ভিতরে হয়। এই কাঠামোটা যদি আমরা না বুঝি, তাহলে আমরা বোকার মতো পশ্চিমের ইসলাম গবেষণাকে বস্তুনিষ্ঠ মনে করে ফেলবো। প্রসঙ্গত আমি এটা বলতেছি না যে পশ্চিমে নিরপেক্ষ কাজ হয় না। এখন কিছুটা ট্রেন্ডে চেঞ্জ পাওয়া যাচ্ছে, কিছুটা কাজ আমরা পাচ্ছি, কারণ লম্বা সময়ে খ্রিস্টান আধিপত্যবাদ, এখন শ্বেতাধিপত্যবাদ, এগুলোর ভিতর থেকে যত বেশি একাডেমিয়াটা বের হয়ে আসবে, একাডেমিয়াকে যখন মেথডের ভিতরে কাজ করতে দেওয়া হবে, তখন কিন্তু আমরা ভালো ফলাফল পাবো। কিন্তু এই ফলাফলটা নিতান্তই নগণ্য, কারণ এত বছর ইসলামোফোবিয়ার ইতিহাস ত্যাগ করে ভিন্ন ধারার কাজ করতে পারা একটু মুশকিল। ক্যারেন আর্মস্ট্রং ওনার একটা বইতে বলতেছিলেন যে কেন ইসলাম নিয়ে এরকম একটা বিদ্বেষবাদী মনোভাব আমরা পশ্চিমে পাই, এবং এটা নতুন কিছু না, এখনকার না, এটা কিন্তু সেই ক্রুসেডের টাইম থেকেই। জন টোল্যান একজন ফ্রেঞ্চ ওরিয়েন্টালিস্ট, ওনার একটা বই আছে ফেস অফ মোহাম্মদ, ওই বইতে উনি আলোচনা করেছেন মোটামুটি আরও একটু আগের সময় থেকে। এবং বেসিক্যালি ওনারা বলতে চাচ্ছেন যে মোটামুটি ক্রুসেডের সময় থেকে কিন্তু ওয়েস্টার্ন যে খ্রিস্টানডম, সেখানে মানুষ মানে ইসলাম নিয়ে একটা অতিরঞ্জিত বিকৃত ভাবমূর্তি গড়ে তোলা হয়েছে।
এটা পলিটিক্যাল কারণ ডেফিনেটলি। এবং তখন থেকেই কিন্তু ইসলামকে তারা সুশীল সভ্যতার একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। তখন সুশীল সভ্যতা ছিল কাইন্ড অফ ক্রিশ্চিয়ান আইডিওলজিজ, দেন পোস্ট ভিক্টোরিয়ান এরা থেকে শুরু হয়ে গেছে লিবারেল আইডিওলজিস, রাইট? তো ক্রুসেডের সময় খ্রিস্টানরা যেখানে মুসলিম বিশ্বের বিরুদ্ধে একের পর এক নৃশংস বর্বরচিত ক্রুসেইড সূচনা করেছিল, মানে পবিত্র ধর্মযুদ্ধ তাদের ভাষায়, এটা ছিল মানে মিলিটারি অ্যাসপেক্ট। তো এটার জন্য কিন্তু জনসমর্থন লাগবে। যেমন ধরেন হিটলার কিন্তু যে হলোকাস্ট, আউশভিটজে যে হলোকাস্ট করেছিল সেটা কিন্তু জনসমর্থন ছাড়া করে নাই, তাই না? যেমন রাখাইনে যেটা হচ্ছে, উইগুরে যেটা হচ্ছে, বাংলাদেশের কথা হলে তো বিপদ, আচ্ছা হয়তো হবে এখানে। তো এগুলো কিন্তু জনসমর্থন ছাড়া হয় না। আপনি দেখবেন বাংলাদেশের আরবান মিডল ক্লাস এদের একটা বড় অংশ অত্যন্ত বর্ণবাদী মেন্টালিটি পোষণ করে, এবং তারা রোহিঙ্গা বলেন, বিহারি বলেন, এই জাতীয় মানুষদেরকে মানুষ গণ্য করেন না। কারণ স্বাভাবিকভাবে এই মানুষদের থেকে তার দূরত্ব অনেক, এবং এই আরবান মিডল ক্লাস তারা হচ্ছেন ওই হিটলারের সমর্থকদের ভূমিকা হয়তো পালন করবেন কোনো একদিন, যখন এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আগ্রাসন হবে সেটাকে তারা নৈতিক সমর্থন যোগাবেন। এটা যুগে যুগে হয়ে আসছে। ওই তখন ক্রুসেড ছিল মিলিটারি অ্যাডভান্সমেন্ট, এর সাথে ইউরোপিয়ান যারা যাজকরা ছিলেন তারা আবার মানুষের কাছে প্রচার করতেছিলেন যে ইসলাম হচ্ছে একটা ভায়োলেন্ট, আনটলারেন্ট একটা ধর্মবিশ্বাস, হ্যাঁ। এবং তখন থেকে একটা মিথ এর জন্ম তারা ঘটান, সেটা হচ্ছে ইসলাম তরবারির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এই যে একটা মিথ, এই মিথটা কিন্তু ওয়েস্টার্ন স্ফিয়ার থেকে আসা। যদিও বর্তমান সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের দেশে অনেকে এই মিথে বিশ্বাস করেন। তো তখন থেকেই কিন্তু ইসলামোফোবিয়ার ট্রেন্ডটা চলে এসেছে, নতুন কিছু না। ফলে স্বাভাবিকভাবেই সেখান থেকে যখন একটা বুদ্ধিভিত্তিক ক্রুসেড হিসেবে, প্যাসিফিক ক্রুসেড হিসেবে প্রাচ্যবিদ্যা আলোচনা শুরু হয়, সেই লেগেসি হেরিটেজটাই কিন্তু পরবর্তী সেকুলাররা ইনহেরিট করে। তো এই বিষয়টা যদি আমরা না বুঝি, তখন যে ঝামেলাটা হবে, আমরা তাদের ডেফিনেশন, তাদের মানদণ্ড, এটাকে অ্যাবসোলুট ধরে ইসলামকে যাচাই করতে যাব। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, তাদের মানদণ্ড, তাদের ডেফিনেশন ইজ নট অ্যাবসোলুট। আমরা আমাদের যে ফিলসফি, আমাদের যে একাডেমিক স্ট্রাকচার, আমরা সেইটা অনুযায়ী চিন্তা করব। আমরা ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিস্টিক বায়াসড মেথোডোলজি কেন নিব? তো এই জন্য এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সচেতন থাকি, তখন কিন্তু আমরা তাদের কাজের ভেতর থেকেও ভালো কিছু জিনিস বের করে নিয়ে আসতে পারবো। যেমন আপনারা যদি আমার দ্বিতীয় বইটা কেউ পড়ে থাকেন, দেখবেন সেখানে কিন্তু আমি প্রচুর প্রাচ্যবিদ্যা উদ্ধৃত করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু তাদের মূল যে বায়াসটা ছিল, মেথোডোলজি ছিল, সে সম্পর্কে আমার কিছু জ্ঞান আছে, সুতরাং স্বাভাবিকভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি যে কতটুকুর ভিতরে তাদের অ্যানালিসিসকে আমরা নিতে পারবো। তো এই জন্য এখন আমাদের যে বর্তমান সমাজে যে বিষয়গুলো কাজ করে, সেটা হচ্ছে মূলত সংস্কৃতি। মূলত বিষয়টা সংস্কৃতির ভিতরে আসে। আমি তখন তাত্ত্বিক কথাবার্তা বললাম। তো সংস্কৃতির বিষয়টা কীরকম? ইসলামী সংস্কৃতি বনাম লিবারেল সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি বনাম সুশীল প্রগতিশীল সংস্কৃতি। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা ফেস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূল ফান্ডামেন্টাল যে প্রেমিস, এই প্রেমিসটাকে আপনার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই প্রেমিসটাকে চ্যালেঞ্জ করতে হবে। আগেই অ্যাপোলজেটিক বা পিছিয়ে ফিরে কৈফিয়তবাদী মানসিকতায় আসার প্রয়োজন নেই। তো এই বিষয়টা যখন আমরা বুঝে ফেলবো, তখন কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের ভিতরে একটা সামাজিকভাবে আমরা পিয়ার প্রেশারে থাকি, একটা হীনমন্যতা কাজ করে। এই হীনমন্যতাটা কিন্তু কাজ করানো যাবে না। উই হ্যাভ টু বি মুসলিম অ্যান্ড উই হ্যাভ টু বি প্রাউড। এই বিষয়টা একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। যেমন বর্তমান সময়ে আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে নানা রকম কথাবার্তা ইসলামোফোবিক মহলরা বলে। যদিও ইন্টারেস্টিং বিষয় আপনি চিন্তা করেন, যদিও ওয়েস্টার্ন একাডেমিয়াতে প্রাচ্যবাদী বয়ানে গবেষকরাই আছেন যারা এই বিষয়টা নিয়ে ডিল করেছেন। যেমন একজন গবেষক আছেন ক্যারেন আর্মস্ট্রং, উনি হিস্টোরিক্যাল সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে স্পষ্টভাবে বলেছেন যে এই ক্ষেত্রে যে অভিযোগ তোলা হয়, অভিযোগটা ভিত্তিহীন। এই অভিযোগটা একেবারে বাতুল একটা অভিযোগ। কিন্তু এরপরও আপনি যারা সুশীল প্রগতিশীল তাদেরকে দেখতে পাবেন না যে তারা ওই একাডেমিক অ্যানালিসিস পড়ে তারা সেই বাতুল প্রলাপ থেকে ফিরে এসেছেন, আপনি দেখতে পাবেন না। আচ্ছা, তাহলে এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে যে আমি কিছুক্ষণ আগে বললাম যে মেজরিটি কেসে ওয়েস্টার্ন যে
বয়ান আমাদের, বিশেষ করে আমি ইসলাম নিয়েই বলি, এই ক্ষেত্রে এডওয়ার্ড সাইদের একটা বই আছে কাভারিং ইসলাম, বিশেষ করে ওরিয়েন্টালিজম কাভার ইসলাম পড়লে আমার মনে হয় আপনারা আরও ডিটেল জানতে পারবেন। তো তাদের যে এই অ্যাপ্রোচটার ক্ষেত্রে আমি বলেছি মেজরিটি ক্ষেত্রেই একটা ওয়েস্টার্ন বায়াস থাকে, মেজরিটি ক্ষেত্রেই তাদের ইম্পেরিয়ালিস্টিক নোশন থাকে, বাট অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কাজ কিন্তু আমরা পাই যে কাজগুলোতে এক একজন এক এক জায়গাতে প্রপার আন্ডারস্ট্যান্ডিংটা পেয়েছেন। তো সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলো যদি আমাদের ফোকাসে আসে, তাহলে আমরা দেখব আমাদের কালচারাল যে ক্ল্যাশটা আমাদের সামনে আসছে এবং বারবার আমরা ব্যাকফুটে চলে যাচ্ছি, তখন ব্যাকফুটে না গিয়ে আমরা ফোরফ্রন্টে আসতে পারবো। দ্যাট ইজ ওয়াই এই আমাদের কালচারাল যে অ্যাডভান্সমেন্ট বলবো আমাদের দেশের মানুষের ক্ষেত্রে, তো অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ব্যাকগ্রাউন্ড স্টাডিটা দরকার। যেহেতু আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাদেরকে এই বিষয়গুলো জানা থাকা দরকার। আচ্ছা, এখন আরেকটা বিষয় যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে লিবারালিজম বা লিবারাল সংস্কৃতির যে বিষয়টা আসলো, যেমন আপনারা কিন্তু একটা আলোচনা শুনবেন যে ধর্ম সহিংস, ধর্ম বিভেদের জন্ম দেয়, বা যেখানেই ধর্ম গিয়েছে সেখানেই বিশৃঙ্খলা, যুদ্ধ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা একটা মানে মোটামুটি ধরেন রটেন টমেটো আর কি, মানে নতুন বোতলে পুরনো মদ বলা যায়। অনেক পুরন সময়ের প্রাচ্যবাদী বয়ান, অনেক পুরান সময়ের প্রাচ্যবাদী বয়ান। কিন্তু আপনি যদি রিসেন্ট একাডেমিয়া দেখেন, তখন দেখবেন যে রিসেন্ট একাডেমিয়াতেও কিন্তু এখন কথা আসছে যে বেসিক্যালি আপনার এই যে শুধু সহিংসতার দায়টা ধর্মের উপরে দেওয়া হচ্ছে, আসলেই কি ব্যাপারটা তাই? এই বিষয়ে কিছু বই আমার রিসেন্ট সময় পড়া হয়, যেমন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হওয়া দ্য মিথ অফ রিলিজিয়াস ভায়োলেন্স বাই উইলিয়াম ক্যাভানগ। এরপর আরেকটা হচ্ছে একজন একাডেমিক টড গ্রিন, ওনার লেখা প্রিজিউমড গিলটি, এবং রিসেন্টলি আরেকটা বই আমি পড়লাম ডক্টর সলিমুল্লাহ আদম বোমা। তো ইত্যাদি বইগুলো, আদম মতো স্পেসিফিক্যালি না, ইনডিরেক্টলি আছে, বইগুলো পড়লে আপনি দেখবেন যে বেসিক্যালি সহিংসতা, বিভেদ বলে যে অভিযোগগুলো ধর্মের বিরুদ্ধে করা হয় বা ধর্মীয় সংস্কৃতির উপর করা হয়, এর চেয়েও বহু গুণে বহু বেশি পরিমাণ অভিযোগ আসবে লিবারাল সংস্কৃতির উপরে। যেমন আপনারা লিবারালিজমের আলোচনা বা উদারনীতিবাদ, আমরা করছি, এটা বাংলা আমরা করছি স্বাধীনতা ব্যবসা। তো স্বাধীনতা ব্যবসার একজন প্রমিনেন্ট থিঙ্কার ছিলেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল একটা নীতি প্রণয়ন করেন যে ধর্মহীন সমাজ, সেকুলার সমাজ কীভাবে চলবে, কোন নীতির উপরে চলবে, সেটাকে বলে হাম প্রিন্সিপল। দেখবেন অনেকে বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। ওরা দুজন ঘরের ভিতরে তারা সমকামিতা করতেছে, কারো তো ক্ষতি হচ্ছে না, তোমার সমস্যা কি? এই যে রিজনিংগুলো, এগুলো মিলের আইডিয়া থেকে আসা। মিল বললেন, দেখেন, সভ্য সমাজের কাউকে আপনি পরস্পরের সম্মতিতে কোনো কাজের জন্য আপনি সাজা দিতে পারবেন না, তাদের কাজকে খারাপ বলতে পারবেন না যতক্ষণ সেটা অন্যের ক্ষতি হয়। ব্যক্তি নিজে কি করতেছে একা একা সেটা বিবেচনা, কিন্তু সামগ্রিকভাবে অন্যের যদি ক্ষতি হয় আপনি তখন স্টেট ইন্টারভিন করবে। কিন্তু সমস্যা হচ্ছে এই নীতি অনুযায়ী প্রগতিশীলরা বলতে চান যে তাহলে সেই ক্ষেত্রে মুক্তকাম অথবা হোমোসেক্সুয়ালিটি, এই যে বিকৃত ব্যাপারগুলো, এগুলো তো কোনো সমস্যা হইতেছে না সমাজে, সুতরাং এগুলো তো এটার বিরোধিতা যারা করবে এরা হচ্ছে মধ্যযুগীয় বর্বর। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে চর্চা, মুক্তকাম এবং হোমোসেক্সুয়ালিটি চর্চা, এগুলো কিন্তু গ্রিক সময়কার, মানে এগুলো আদিম যুগীয় আর কি। সেই ক্ষেত্রে ইসলামের অবস্থান আরও পরে, আধুনিক। তারা আদিম যুগীয়কে গ্রহণ করতেছেন মধ্যযুগের বদলে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন লিবারালিজমের ফান্ডামেন্টাল প্রিন্সিপালে তাকাই, তখন দেখতে পারি এই প্রিন্সিপাল অনুযায়ী মুক্তকাম, হোমোসেক্সুয়ালিটি সহ অন্যান্য বিষয় নিষিদ্ধ হওয়ার কথা, নিষিদ্ধ করে দেওয়ার কথা। বিকজ লিবারালিজমের এটা একা না, এর সাথে হেদনিজম এবং ইন্ডিভিজুয়ালিস্টিক মোরালিটির আইডিয়াগুলো একসাথে আসে। কিন্তু আমরা কিন্তু ওয়েস্টার্ন গবেষণা পাই যেখানে দেখা যাচ্ছে যে মুক্তকামের ফলে ব্যক্তি থেকে শুরু করে সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, পর্নোগ্রাফির ফলে ব্যক্তি থেকে শুরু করে সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়, হোমোসেক্সুয়ালিটি, মদ্যপান, স্মোকিং, এগুলোর কারণে ব্যক্তি থেকে শুরু করে সমাজ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখবেন এগুলো সবই কিন্তু ইসলামে হারাম করা হয়েছে। মুক্তকাম বলেন, হোমোসেক্সুয়ালিটি বলেন, স্মোকিং বলেন, অ্যালকোহলিজম বলেন, এভরিথিং হ্যাজ বিন প্রহিবিটেড ইন ইসলামিক সোসাইটি। সো কেন হারাম করা হয়েছে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়ে জানেন এগুলো আমার জন্য খারাপ। কিন্তু লিবারাল প্রিন্সিপালের যারা সমর্থক, তারা কিন্তু এগুলোকে নিষিদ্ধ বলতে চান না, তারা এগুলো করাকে প্রগতি বলতে চান। কিন্তু তাদের প্রিন্সিপাল অনুযায়ী যখন আমরা গবেষণা করে দেখি, আমরা দেখি না এগুলো আলটিমেটলি ক্ষতি করছে আমাদের ব্যক্তি থেকে শুরু করে সমাজে। কিন্তু তারা বলতেছেন না, এরপরও এটা কারো ক্ষতি
করছেন, একটা লার্জ বডি অফ সায়েন্টিফিক এবং সোশিওলজিক্যাল স্টাডি তারা ইগনোর করতেছেন। পাশাপাশি স্টুয়ার্ট মিল উনি কিন্তু বলেছেন সভ্য সমাজের কাউকে ক্ষতি করা শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ পরস্পরের সম্মতিতে কেউ কনসেন্ট বলে আর কি, কনসেন্ট এটা নাকি আধুনিকতা আর কি, অ্যাপিল টু মডার্নিটি ফ্যালাসি। এনিওয়ে, তো এই কাজ যদি কেউ করে পরস্পরের সম্মতিতে দুজন যাই করুক না কেন অথবা একজন যাই করুক না কেন অন্যের ক্ষতি না হলে বাধা দেওয়া যাবে না, এই যে মেন্টালিটি এটা সভ্য সমাজের জন্য প্রযোজ্য হবে। তাহলে প্রশ্ন আসে, সভ্য বলতে আমি কি বুঝি? সভ্য কারা? সভ্য এর ডেফিনেশনটা কি? আচ্ছা, এই ডেফিনেশনটা মিল সাহেব নিজেই দিয়েছেন এবং এই ডেফিনেশনটা মূলত বর্ণবাদী যে এনলাইটেনমেন্ট, ইউরোপীয় এনলাইটেনমেন্টের নাম আমরা অনেক সময় যুক্তিবাদী সার্কেলে, কিন্তু এটা যেটা বর্ণবাদী প্রজেক্ট এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এনলাইটেনমেন্টের মেজর থিঙ্কারদের সবাই বর্ণবাদী ছিলেন, তাদের লেখাতে রেসিস্টিক আইডিয়া, শ্বেত আধিপত্যবাদ স্পষ্ট, ফ্রম ডেভিড হিউম টু ভলটেয়ার টু কান্ট স্পষ্ট। তো সেই বর্ণবাদী এনলাইটেনমেন্টকে ধারণ করে জন স্টুয়ার্ট মিল, যিনি নাস্তিক ছিলেন, উনি বললেন না, এই সভ্যতা হচ্ছে ইংরেজরা, মানে ইউরোপের লোকরা, বিশেষ করে ইংরেজরা, বাকিরা অসভ্য বর্বর। এখন এই বর্বরদের সাথে তো আপনি উদারনীতি খাটাইতে পারবেন না, তার বক্তব্য এটা মারাত্মক ভুল। আপনার যদি মিলের অন লিবার্টি, সিভিলাইজেশন, তারপরে আরেকটা বই আছে কি জানি, প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশন, হোয়াটএভার, এর নামটা এক্স্যাক্টলি এটা মনে নেই, এগুলো পড়লে দেখবেন সামারি হচ্ছে এটা। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু মিল আবার সেই এনলাইটেনমেন্ট, বর্ণবাদী এনলাইটেনমেন্টকে ইনহেরিট করলেন, উত্তরাধিকার করলেন এবং বললেন যে সভ্য সমাজে এই উদারনীতি বা স্বাধীনতা ব্যবসা প্রযোজ্য হবে, অসভ্য সমাজে হবে না। এই জন্য দেখবেন আপনি সুশীল প্রগতিশীল মহল মুসলিমদেরকে মধ্যযুগে বর্বর বলে। এই মেন্টালিটি কিন্তু বর্ণবাদী রেসিস্টিক মেন্টালিটি এবং এটা হচ্ছে এনলাইটেনমেন্ট থেকে আসা। তাদের কাছে পশ্চিম প্রগতি, পশ্চিম সাদারা হচ্ছে মান্যবর। তো এইটার ফলে যেটা হলো আপনি দেখবেন পরবর্তী সময় ইউরোপিয়ান যে কলোনিয়ালিজম, ইউরোপিয়ান এম্পেরিয়ালিজম, এইটাকে মোরাল সাপোর্ট দিয়েছে কিন্তু তথাকথিত উদারনীতি। এবং কলোনিয়ালিজমের ফলে কলোনিগুলোর যে কত দুর্দশা এবং বেহাল দশা হয়েছিল সেটা ইতিহাস যে জানেন তারা জানেন। তাহলে যে পরিমাণ ধ্বংস, হত্যা, চুরি হয়েছে কলোনিগুলোতে, এগুলো যদি কেউ পড়েন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন উদারনীতি কি আসলে উদার কিনা। এগুলো কেন হয়েছে? কারণ তারা বলতেছেন আমরা গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ছড়াইতে আসছি তোমাদের কাছে, তোমাদের মাইরা মাইরা আমরা এগুলো ছড়াবো। এই বিষয়টা যখন আপনি জানবেন, আপনি তখন কিন্তু অন্য পক্ষ, ইসলাম বিদ্বেষী পক্ষ থেকে যখন আপনি প্রশ্ন শুনবেন যে না ধর্ম সহিংস মুক্ত, আপনি বলবেন যে সহিংসতা তুমি দেখছো কি, তোমরা তো আমাদের তার অনেক বড় সহিংস প্রাণী, তথা তোমাদের দাবি ধরেও নেই আমরা, এবং আমাদের সহিংসতা তথাকথিত যেটা বলা হচ্ছে এটা তো তোমাদের অত্যাচারের কারণে আসা, যেটা আমরা ইতিহাস থেকে আমরা বলতে পারবো। তো এটা হচ্ছে এই জন্য আমাদের কনফিডেন্ট এবং প্রাউড মুসলিম হওয়ার জন্য নলেজ যেটা দরকার, এই নলেজ অ্যাচিভ করার জন্য কিন্তু প্রাচ্যবাদী বয়ানের স্বরূপ আমাদের বোঝাটা জরুরি। আর একটা বিষয় সেটা হচ্ছে, আমরা এতক্ষণ কলোনিয়ালিজম নিয়ে আমরা কথা বললাম, কলোনিয়ালিজমের পরে পোস্ট কলোনিয়াল যে এরা বা পোস্ট মডার্ন এরা, এই সময় কিন্তু আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিয়ে যত ইন্টারভেনশন আমেরিকা বা ওয়েস্টার্ন ইন্টারভেনশন হয়েছে, এই সবগুলোই কিন্তু, মানে এটা আপনার সামরিক, কূটনৈতিক সব মহলে, সবগুলোই কিন্তু লিবারেল নৈতিকতা ছড়ায় দেওয়ার জন্য, ডেমোক্রেসি এবং ইন্ডিপেন্ডেন্স, যেটাকে বলা হয় লিবার্টি, ফ্রিডম ছড়িয়ে দেওয়ার নাম করে মোটামুটি 5-6 কোটি মানুষ মেরে ফেলা হয়েছে আর কি ডিরেক্টলি, আর ইনডিরেক্টলি আরও কয়েক কোটি তো হবে, মানে এটা লোয়েস্ট এস্টিমেট। এই বিষয়ে আলোচনা নোম চমস্কি করতেছিলেন অ্যান্ড্রিউ বিশেকের সাথে আলোচনার সময়, এটা না বই বেরিয়েছে একটা আর কি। এবার আমি একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আমরা যখন ওয়েস্টার্ন আইডিয়াটাকে চোখ বন্ধ করে উত্তম ভেবে গ্রহণ করে নিব না, আমরা ক্রিটিক্যাল এবং অ্যানালাইটিক হব, তখন আমরা বুঝতে পারবো যে চোরের মার বলা গলা বলে একটা টার্ম আছে, সেটা হচ্ছে তখন তাদের যে বয়ান, এটাকে মোটা থেকে চোরের মার বড় গলা বলে বয়ান বলা যাবে। তো অল্প সময়ে আমার আলোচনা আমি মোটামুটি এতটুকু যদি করতে চাই, যেখানে আমি সামারি করব সেটা হচ্ছে, আমরা আগে বুঝলাম যে প্রাচ্যবাদ জিনিসটা কি। সেটা হচ্ছে পশ্চিমে থেকে একটা অনুমান করা যে এরা তো কথা বলতে পারে না, এদের কথা তাদের বলতে হবে, অর্থাৎ প্রাচ্যের বাইরে থেকে পশ্চিমের চোখে প্রাচ্যকে দেখা এবং সেই পক্ষপাত দুষ্টতা থেকে প্রাচ্যের বয়ান লেখা, এটাই হচ্ছে প্রাচ্যবাদী আলাপ। এই ক্ষেত্রে আমরা মেজর একটা ওয়ার্কের কথা বললাম, এডওয়ার্ড সাইডের লেখা ওরিয়েন্টালিজম, এবং এরপর আমরা দেখলাম যে প্রাচ্যবাদী বয়ানটা কীভাবে ছড়িয়েছে। আমরা কলোনিয়াল টাইমে দেখলাম যে কীভাবে বাংলা ভাষা সাহিত্যের যে মূল সোসাইটি বা ক্লাবগুলা, ইনস্টিটিউশনগুলা, সেগুলো কীভাবে পশ্চিমের কলোনিয়াল অথরিটি করেছিলেন এবং কীভাবে তারা সাংস্কৃতিক মহলে
যাতে করে তাদের উপনিবেশবাদ জারি রাখতে পারেন। সেই জন্য শিক্ষা থেকে সংস্কৃতির ভিতরে চেঞ্জ জানেন। আমরা বর্তমানে দেখলাম যে জাতীয় শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা এই দুইটার তফাৎ আলোচনা করতে দেখলাম যে পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত তারা মানে জ্ঞাতসারে অজ্ঞাতসারে পাশ্চাত্য বেটার, পাশ্চাত্য উত্তম এই মেন্টালিটি নিয়ে কিন্তু থাকেন, ক্রিটিক্যাল অ্যানালিসিস না করে তারা যা বলেন সেটা গ্রহণ করেন অথবা সেটার কারণে হীনমন্যতায় ভোগেন। এরপর আমরা দেখলাম যে এই প্রাচ্যবাদী বয়ানের থিম বা এসেন্স যখন আমরা বুঝে ফেলবো তখন আমরা কী করতে পারবো, একে তো আমরা আমাদের ইসলামিক পয়েন্ট অফ ভিউ, ইসলামিক হিস্ট্রি এবং কালচারকে আরও নুয়ান্সভাবে শেখার চেষ্টা করবো এবং পাশাপাশি আমরা আনঅ্যাপোলজেটিক ওয়েতে তাদের ছুড়ে দেওয়া অভিযোগগুলোকে অ্যানালিসিস করে বলতে পারবো যে হোয়াট এভার ইউ আর সেইং দিস পার্ট ইজ রং, অ্যান্ড আপনি যে অভিযোগগুলো করতেছেন এগুলো আমার ক্ষেত্রে যতটুকু না প্রযোজ্য এর চেয়ে বেশি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। এই আলোচনায় আমরা কিন্তু দেখলাম যে আমাদের বর্তমান সময়ের বেদবাক্য যেটা বলা যায় পাশ্চাত্য ভাষা সমাজের, সেটা হচ্ছে লিবারালিজম। এটা খুবই খুবই ব্রিফভাবে এটা একটা প্রিন্সিপাল এবং এটার দুই দিকের ডিসকাশন আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল যে দিক মোরালিটি ইস্যুতে, আরেকটা হচ্ছে কীভাবে লিবারালিজম বা তথাকথিত উদারনীতি মূলত কলোনিয়ালিজম, ইম্পিরিয়ালিজম এবং জগৎ বিগত কয়েক শতকের প্রচুর পরিমাণ ধ্বংস মৃত্যুর জন্ম দিয়েছে, যেটা মূলত ইনলাইটেনমেন্ট বা পশ্চিমের যে আলোকায়ন ইউরোপের, যেটা নিয়ে আমরা অনেকটা ফ্যান্টাসিতে ঢুকি, সেই আলোকায়নের লেগেসি এই ধ্বংস মৃত্যু এবং অত্যাচার। এইটা জানার কারণে, এটা জানার ফলে যেটা হবে, আমরা আমাদের হিস্ট্রি নিয়ে হীনমন্যতায় ভুগবো না এবং আমরা আমাদের হিস্ট্রিটাকে প্রপারলি তার জায়গায় থেকে পড়ার চেষ্টা করবো এবং ফান্ডামেন্টাল বিষয়টা যখন আমরা বুঝে যাব তখন ইনশাল্লাহ আমরা প্রপার ওয়েতে ওয়েস্ট এবং ইস্টার্ন যে স্টাডি সেটাকে অ্যানালাইজ করতে পারবো এবং তাদের স্টাডির ভিতর থেকে ভালো বিষয়গুলোকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই। আলোচনার সাথে প্রাসঙ্গিক কোনো প্রশ্ন যদি কেউ করতে চান, আমি এখন ফ্লোর ওপেন করব। শুধু আলোচনার সাথে প্রাসঙ্গিক প্রশ্ন নেওয়া হবে, অন্য কোনো কমেন্ট অনুগ্রহ করে করবেন না, শুধু আলোচনার সাথে প্রাসঙ্গিক কমেন্ট করবেন। আমি কিছুক্ষণ দেখব, যদি আলোচনার সাথে প্রাসঙ্গিক কমেন্ট আমি এখন মানে প্রশ্ন যদি পাই তাহলে আলোচনা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, আদারওয়াইজ আমাদের ডিসকাশনটা ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, মনে হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুদের আপাতত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনেছেন এবং যদিও আমি ভালো বলতে পারি না এবং বলার সময় যেটা হয় যে অনেক টার্ম ব্যবহার করে ফেলে, আমি অ্যাজিউম করি আমার শ্রোতা বন্ধুরা সেটার ব্যাকগ্রাউন্ড জানেন, কিন্তু অনেক সময় তারা জানেন না। তো এরকম কোনো প্রশ্ন দেখিনি যারা বলছেন যে বুঝতে পারি নাই। আচ্ছা, একজন প্রশ্ন করলেন সাখাওয়াত হোসেন ভাইয়া যে কলোনিয়াল পিরিয়ডগুলো বোঝার জন্য এবং রিফিউট করা হয়েছে এমন কয়েকটা বইয়ের নাম। আচ্ছা, আমি আসলে স্পেসিফিক কোনো বইতে পড়িনি, আমি বিভিন্ন ওয়ার্কে পড়েছি, আইদার জার্নাল বা বইয়ের ভিতরে আলোচনা হচ্ছে প্রসঙ্গক্রমে এরকম। আমি স্পেসিফিকভাবে আপনাকে বই সাজেস্ট করতে পারছি না, সরি সাখাওয়াত ভাই। আমি পার্টিকুলার লিবারালিজমে যখন পড়তে গিয়েছিলাম, কয়েকটা বইয়ের নাম তো আপনাকে বললামই আমি, ওরিয়েন্টালিজম, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম আর একটা বই আছে, এটাও সাইদের, আর এটা হচ্ছে কাভারিং ইসলাম, এটাও সাইদের। এখানে মনে হয় এখানে অ্যাজ ফার অ্যাজ এম কনসার্ন আমি অনেক আগে পড়েছিলাম এগুলা, কিছু আলোচনা আছে যদিও এটা মানে বর্তমান সময়ের সাথে রিলেটেড, বাট পার্টিকুলারলি কলোনিয়াল পিরিয়ডের জন্য স্পেসিফিক কোনো বই আমার এখনো পড়া হয়নি। একজন বোন প্রশ্ন করলেন প্রাচ্যবাদ এবং পাশ্চাত্য রীতিতে যে কনফ্লিকশন, এরূপ সহজবোধ্য বই সাজেস্ট করুন। ওরিয়েন্টালিজম পড়তে পারেন, আগে তো আপনার প্রাচ্যবাদের মানে
ওরিয়েন্টালিজমের বেসিকটা পড়তে হবে। যদি আগ্রহী থাকেন কারোর সাথে পরামর্শ করে ওরিয়েন্টালিজম বইটা একটা প্রাইমারি রিড হতে পারে। কাভারিং ইসলাম একটা বেসিক বই। আর কনফ্লিক্ট এর ক্ষেত্রে ইসমাইল রাইহানের একটা বই আছে বুদ্ধিভিত্তিক ক্রুসেড। কিছু মাইনর প্রবলেম আছে বইটাতে, মাইনর কিছু ইস্যু বলা যায়। এছাড়া এটা একটা মানে যারা প্রাথমিক পাঠক তাদের জন্য একটা আলোচনা হতে পারে। আরেকটা বই আছে আমাদের শেখ মুসা আল হাফিজের লেখা, বইটার নাম সম্ভবত প্রাচ্যবিদের দাঁতের দাগ বা এরকম একটা নাম আর কি। এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন একজন ভাই সাওম সাদাত, ওরিয়েন্টালিস্টদের লেখা সিরাত পড়া উচিত প্রোভাইডেড দ্যাট আপনি ক্লাসিক্যাল সিরাত বা বায়োগ্রাফি পড়েছেন এবং আপনি প্রাচ্যবিদ্যার ফান্ডামেন্টাল প্রবলেমগুলো জানেন, আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। কি বললাম আমি, যে আপনি ক্লাসিক্যাল যে বায়োগ্রাফিগুলো লাইক রাহিকুল মাখতুম অর জাদুল মাআদ অর ইত্যাদি যে বায়োগ্রাফিগুলো রয়েছে, যদি রিসেন্ট টাইমে লেখা বাট ক্লাসিক্যাল রিসোর্স ব্যবহার করে লেখা, এগুলো পড়তে হবে। এবং প্রাচ্যবিদ্যার বেসিক স্ট্রাকচার, হিস্ট্রি, বায়াসগুলো যদি আপনি পড়া থাকে, দেন আপনি পড়লে ইনশাল্লাহ বিভ্রান্ত হবেন না। যেমন আপনি একজনের বই পড়তে গেলেন, দেখলেন সেখানে উনি মেয়ারাজকে গ্রহণ করতে চাচ্ছেন না, উনি বলতেছেন সম্ভব নয়। কিন্তু আমরা যখন ফিলোসফিতে যাই, পড়তে যাই, বিশেষ করে ফিলোসফি অফ মিরাকলস, তখন আমরা দেখি মিরাকল অন্টোলজিক্যালি বা অস্তিত্বগতভাবে কমপ্লিটলি পসিবল, এবং সেটা ক্লাসিক্যাল মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স কোনো ক্ষেত্রে প্রবলেম না, অন্টোলজিক্যালি পসিবল। এপিস্টেমোলজি নিয়ে ডিফারেন্ট আলোচনা, বাট অন্টোলজি এগুলো যদি জানা থাকে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, উনি হিস্টোরিয়ান হওয়ার কারণে এই জায়গাতে অ্যানালিসিস ভুল করেছেন। তো এই জন্য আমি কিছুদিন একটা কথা বলেছিলাম, আপনি কোন বই পড়বেন এর চেয়েও বেশি জরুরি এইটা বোঝা আপনি কোন বই পড়বেন না। যে বুঝতে পারে আমি এই বইটা পড়বো না বিকজ এটা পড়ার ব্যাকগ্রাউন্ড নলেজ আমার নাই, সেই ম্যাচিওর পাঠক, আমার ব্যক্তিগত অভিমতে। হ্যাঁ ফেরদৌস ভাই, আপনি যে কথাটা বলছেন এটা আমি সাথে অ্যাগ্রি করি। এটা আমার একটা, আমি জানি না, আমার একটা ফ্ল বলতে পারেন, টার্ম আসলে ব্যবহার করে ফেলি অনেকগুলা। বিগিনার হিসেবে আমি মোটামুটি বই বলেছি। আপনারা যদি একদম বিগিনার চান, সেক্ষেত্রে প্রাচ্যবিদের দাঁতের দাগ বইটা আছে মোসাল হাফিজের, এটা আমার মনে হয় একটা বিগিনার রিড হতে পারে। আরেকটা বই আছে দ্য কোরআন অ্যান্ড দ্য ওরিয়েন্টালিস্ট, ওয়ান অফ দ্য মাইন্ড ব্লোয়িং বুকস দ্যাট আইভ এভার রেড অন দ্য টপিক অফ ওরিয়েন্টালিজম অ্যান্ড ওরিয়েন্টালিস্ট ডিসকোর্স রিগার্ডিং দ্য কোরআন। অর্থাৎ বাংলায় বললে কীরকম হবে, মানে কোরআন দ্য ওরিয়েন্টালিস্ট, এই বইটা হচ্ছে ওরিয়েন্টালিস্টরা কোরআনকে কীভাবে দেখেন সেটা অ্যানালিসিস এবং তাদের পয়েন্ট অফ ভিউগুলোর রেসপন্স। বইটা বেশ কঠিন, বাট I think it was a game changer for me at least. একজন বললেন যে in English literature we find people all over support the Western narrative, so it's hard for us to know what is right and wrong. Yes, I do agree with that. That's why you have to study, I think there are some good books for understanding Orientalism from the perspective of Quran and the biography. There are books like Quran and the Orientalist, Sirat an-Nabi and the Orientalist, Sublime Quran and Orientalism. These books have written by Muslim scholars. আর ওয়েস্টার্ন স্কলারের ভিতরে যেটা বললাম, ওরিয়েন্টালিজম, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম অর কাভারিং ইসলাম, এগুলো কিছু বেসিক রিসোর্স, বাট ডেফিনেটলি এগুলো পড়ার আগে আপনার কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকলে আপনি ইনশাল্লাহ বেশি উপকৃত হবেন। তো আমার মনে হচ্ছে আর প্রশ্ন নেই। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনলেন। স্বাভাবিকভাবেই আমি সীমিত মানুষ, সেটার ভুল হতে পারে, তো ভুলগুলো আমার পক্ষ থেকে, যা ভালো বলেছি তার পক্ষ থেকে। শেষের দিকে একটা প্রশ্ন, প্রাচ্যবিদ ইসলাম বিদ্বেষ কি শুধু ক্রুসেড পরবর্তী ধর্মীয় কারণে নাকি পলিটিক্যাল ইকোনমিক? এটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয়। সোহেল ভাইয়ের ডিসকাশনটা ইন্টারেস্টিং, কোশ্চেনটা সেটা হচ্ছে যে ইসলামোফোবিয়া ইন দ্য ওয়েস্ট, এটা কি ক্রুসেড পরবর্তী ধর্মীয় কারণ? না, এটা মাল্টিপল কজ, এটা বিভিন্ন কারণ, ফিলোসফিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, বিভিন্ন কারণ। এই বিষয়ে একটা বই আমি নাম শুনেছি সোফার, এখন আমি হিস্ট্রি হিসেবে, যেহেতু আমি ফেসেস অফ মোহাম্মদ পড়েছি বইটার কিছুটা, ওইটা বেসিক্যালি আর রসুলকে পশ্চিম কীভাবে দেখেছে একদম সেই মোটামুটি তার সময়কাল থেকে শুরু করে লেটেস্ট সময় পর্যন্ত, সেটার কম্পাইলেশন, এটা একাডেমিক বই। বাট স্পেসিফিক্যালি দ্য হিস্ট্রি অফ ইসলামোফোবিয়া ইন দ্য ওয়েস্ট নামে একটা বই আছে টড গ্রিনের, ওটা আমার রিডিং লিস্টে আছে, ওইটা আমি এখনও পড়িনি।
আচ্ছা, তো যাই হোক, সবাইকে ধন্যবাদ আলোচনা শোনার জন্য। ডেফিনেটলি আমার কথার ভিতরে ভুল থাকতে পারে, আমি মানুষ। যদি কেউ ভুল পান ওটা এড়িয়ে যাবেন, যেটা সঠিক মনে হয় সেটা আম, আহ, পরামর্শ হিসেবে নিতে পারেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার আমাদের আজকের সামারি হচ্ছে, আমরা যদি বর্তমান সমাজে প্রাউডলি আনঅ্যাপোলজেটিকলি বুঝতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই দুইটা বিষয় জ্ঞান থাকতে হবে। অ্যাজ এ মুসলিম, জেনারেল মুসলিম হিসেবে আমি জ্ঞানটা থাকলে আমার সোশ্যাল ডিসকোর্সে আমার হীনমন্যতা আসবে না। আর যারা দায়ী হবেন, যেটা প্রত্যেক মুসলমানের হওয়া দরকার, ওর ক্ষেত্রে আরেকটু ডিটেল পড়তে হবে। শেষ করবো আরেকটা প্রশ্ন নেই ইনশাল্লাহ, এরপরে আমরা আর প্রশ্ন নিব না। সেটা হচ্ছে প্রাচ্যবিদ রাসূলুল্লাহ কীভাবে দেখে, এই ইন্টারেস্টিং কীভাবে দেখে, এই কীভাবে দেখার বিষয় নিয়ে একটা চমৎকার একাডেমিক বই আছে, অন্তত আমার দৃষ্টিভঙ্গিতে চমৎকার। সেটা হচ্ছে রিসেন্ট একটা পাবলিকেশন 2019-এর জন টোল্যান্ডের লেখা দ্য ফেসেস অফ মোহাম্মদ। উনি দেখিয়েছেন যে একদম মোটামুটি ক্রুসেডের আগে থেকেও, মোটামুটি আল্লাহ রসুলের সমসাময়িক বা তার চেয়ে পরের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত কীভাবে তাকে দেখা হয়েছে পশ্চিমে। তবে আমি যদি রিসেন্ট অবস্থান বলি, মোটা দাগে পশ্চিমে ধর্মের স্টাডিটা হয় কালচার হিসেবে, এক সংস্কৃতি হিসেবে, সত্য মিথ্যার জন্য না, এটা জাস্ট একটা কালচার। দুই, তাদের একটা ইনহেরিটেড ইসলামোফোবিয়া আছে, ইনহেরিটেড। সেটা হচ্ছে তাদের বলা যায় যে 1000 বছর ঐতিহ্য, আমাদের যেমন 50 বছর আগের জিনিস 1000 বছর ঐতিহ্য বানাই দিচ্ছে, ওইরকম না, ওদেরটা একদম মোট আসলে লিটারেলি 1000 বছর ঐতিহ্য। এই জন্য দেখবেন থমাস কার্লাইল ওনার একটা মানে কৈফিয়ত আছে। থমাস কার্লাইল আক্ষেপ করে বলতেছিলেন যে মুহাম্মদ সম্পর্কে আমাদের প্রচলিত ধারণা হচ্ছে কি, মানে পশ্চিমের ধারণা কী ছিল। উনি বলতেছেন সে নাকি পশ্চিমে তাকে প্রচারে বলা হয়তো প্রবঞ্চক, অসত্যের মূর্ত প্রতীক, হ্যাঁ, তার ধর্ম হচ্ছে অজ্ঞতাহীন বুদ্ধির সমষ্টি। তো কার্লাইল বলতেছেন যে এগুলা এখন কেউই গ্রহণ করবে না, এই ধরনের কথাবার্তা। উনি লজ্জা পেয়ে বলতেছিলেন যে পশ্চিমাদের মিথ্যার ফুলঝুরি, যেটা প্রবল উৎসাহে এই মানুষটা চতুর্দিকে পুঞ্জীবিত করা হয়েছে, সেটা আমার জন্য লজ্জাকর। তো ওনার হিরো ওয়ার্শিপ অ্যান্ড দ্য হিরোইক ইন হিস্ট্রি এই বইতে বলতেছিলেন। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়। অবজেকশনটা আসলে কোথায়, তাদের পয়েন্ট অফ ভিউ তো কালচার। 2 নম্বর হচ্ছে ইসলামোফোবিয়া। 3 নম্বর হচ্ছে একটা কথা বলে যাই শেষমেশ, সেটা হচ্ছে দ্য ফিলসফি অফ কন্টেম্পোরারি হিস্ট্রি। এটা আমি হচ্ছে বার্ট আর্মেন আলোচনা শোনার সময় জানলাম। বর্তমানে ইতিহাস যখন স্টাডি করা হয়, তখন আগে অ্যাজিউম করে নেওয়া হয়, ধরে নেওয়া হয়, অনুমান করে নেওয়া হয় আমি যেটা স্টাডি করব সেগুলো ম্যাটেরিয়াল হইতে হবে, জগতের ভিতরে হইতে হবে, এবং ব্যাখ্যাটা জগতের মধ্যে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন প্রফেট, ওনার কাছে রেভেলেশন এসেছে, এটা কিন্তু আপনার টেস্টিমোনিয়াল এভিডেন্স, এটা কিন্তু এম্পেরিক্যালি আপনি গিয়ে ভেরিফাই করতে পারবেন না, এটা টেস্টিমোনিয়াল। তো স্বাভাবিকভাবেই তারা তাদের হিস্ট্রি চর্চার মেথোডলজি হিসেবে ন্যাচারালিজমকে গ্রহণ করেছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের ব্যাখ্যার ভিতরে তারা 1000 প্রমাণ পাইলেও বলবে না যে হি ইজ এ প্রফেট। এই জন্য আমি বলি যে আপনাকে দুনিয়ার সব স্টাডি কিন্তু দিয়ে হয়, একটা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হয়, রাইট? তো এই জন্য সবাইকে, যাই হোক, আমি জানি না কতটুকু আপনাদের উপকার হলো আজকে আলোচনায়। একজন বোন বললেন যে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট টু বি এ মুসলিম কঠিন। হতে পারে, তবে কেউ যদি চায় এর ভিতরে অনেক ইন্টারেস্টিং বিষয় পাবে। লাইক ইফ আই এম নট রং, গথে was a French, if I'm not wrong, a poet. Goethe, he became a Muslim, like Napoleon, if I'm not wrong. Anyway, আলোচনা অনেক দূরে হয়ে যাবে। যারা এতক্ষণ শুনলেন সবাইকে ধন্যবাদ। সবাইকে জাযাকাল্লাহু খাইর। সাদাত ভাই জাযাকাল্লাহ বলছেন, বারাকাল্লাহু ফিক। সবাইকে ধন্যবাদ এখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।